প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় যে গতি রয়েছে সেই গতির দ্বিতীয় পার্ট অর্থাৎ 2.2 বিভিন্ন প্রকার গতি, এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন প্রকার গতি যে আলোচনা করব তার মধ্যে প্রথমেই আসো আমরা সরলরৈখিক গতি, এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু খেয়াল করো, এখানে দেখো যে কোনো বস্তু যদি সোজা সরল রেখায় যায় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। সাপোজ তোমরা চিন্তা করো, এই ধরো একটি বস্তু, এটা যখন সোজা পথে কোনো একটা সোজা পথে যখন একটা চলতে শুরু করে, যেমন ধরো একটা সোজা রাস্তা, সেই রাস্তা যখন একটা গাড়ি চলবে তখন সেই বস্তুকে বলা হয়, মানে সেই বস্তুর গতিকে বলা হবে সরলরৈখিক গতি। এরপর আসো ঘূর্ণন গতি। তো তোমরা ঘূর্ণন গতির মধ্যে খেয়াল করবে যে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সম দূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে। আমরা যদি খেয়াল করি, যেমন একটি ফ্যানের তিনটে ধরো পাখা আমরা ধরে নিলাম, এই তিনটা পাখা ধরো এখান থেকে যখন ফ্যানের পাখাটা, এটা 1 নম্বর পাখা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর পাখা, এই 1 নম্বর পাখাটা ধরো এখান থেকে ফ্যান যখন অন করা হয় তখন এখান থেকে ঘুরতে ঘুরতে পুরো পথ ঘুরে আবার যখন এখানে চলে আসে, আবার ঘুরে আবার এখানে চলে আসে। তো এই যে বলা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, যে কোনো বস্তু যে একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, যেমন এইটা নির্দিষ্ট বিন্দুর থেকে পাখাগুলো একটা নির্দিষ্ট দূরত্বে থেকে ঘুরতে থাকে, তখন এই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। তো এরকম আরো কিছু উদাহরণ আছে, দেখো বৈদ্যুতিক পাখা, তারপর হচ্ছে ঘড়ির কাঁটা এবং আকাশের চাঁদ। এবং চাঁদ কি করছে? চাঁদ হচ্ছে কোনো কিছু দিয়ে পৃথিবীর সাথে বেঁধে নেই, তারপরেও কিন্তু সে পৃথিবীর চারদিকে ঘুরছে, ঠিক আছে, এবং পৃথিবী থেকে পরে যাচ্ছে না। তো এই কারণে আকাশের চাঁদের গতিও হবে ঘূর্ণন গতি। এরপরে আসো আমরা চলন গতি নিয়ে আলোচনা করব। আমরা চলন গতির মধ্যে দেখব যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে অগ্রসর হচ্ছে তাহলে তাকে চলন গতি বলে। যেমন রাস্তায় যদি একটি গাড়ি চলে, যখন দেখো এই গাড়িটা যখন একটি সোজা রাস্তায় চলবে, যখন এই গাড়িটা একটি সোজা রাস্তায় চলবে, দেখো গাড়িটার সমস্ত অংশই কিন্তু এখান থেকে আবার এখানে চলে আসতেছে। কোনো কিছু, মানে গাড়ির একটি চাকা কিন্তু পিছনে থেকে নেই, গাড়ির চাকা, যেমন গাড়ির 4টি চাকা গাড়ির সাথেই কিন্তু এখানে চলে আসতেছে। তার মানে যে একটা গাড়ি যেটা কি করতেছে, তার চলার পথে সম্পূর্ণটাই কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার মানে কোনো কণাই কিন্তু এখানে থেকে নেই, তার মানে কোনো চাকা বা কিছু এখান থেকে থেকে যায়নি। তো সেক্ষেত্রে বুঝতে পারছি যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে অগ্রসর হচ্ছে, তাকে চলন গতি বলে। ওকে ফাইন, আমরা চলন গতির সংজ্ঞা পেলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, বইয়ের মধ্যে একটা বিষয় আছে যে যেমন এটা লেখা হয়েছে যে একটি আঁকা বাঁকা পথে এই প্লেন চলতেছে। প্লেন তার প্রথম অবস্থান ছিল এখানে, তারপর অবস্থান ছিল এখানে। এটা কিন্তু অনেকগুলো প্লেন না, জাস্ট একটি বক্রপথে প্লেনের চলাচল বোঝানো হয়েছে, কিন্তু সরল রৈখিকভাবে থাকতে হবে। মানে বিষয়টা দেখো, চলন গতি সোজা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা আঁকাবাঁকা, যেমন এটা কিন্তু আঁকাবাঁকা পথে আছে, আঁকাবাঁকাও থাকতে পারে, বাট চলন গতি উদাহরণ সহজে পাওয়া যায় না। যেমন একটা প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথে যেতে হলে সেটিকে কিভাবে যেতে হবে, যেমন এখানে বোঝানো হয়েছে একই গতিপথে যেতে হবে, ঠিক আছে। যখন তার দিক ছিল এদিকে, কখনো তার দিক একটু বামে সরেছে, তারপর আর একটু বামে সরেছে, আর একটু বামে সরেছে, আবার একটু ডানে সরেছে, এভাবে করলে তা চলবে না। যেমন দেখো তার বাম ডান একই দিকে থাকবে, এরকম যদি হয় তো এই ধরনের বস্তু গতিকে হবে চলন গতি বলা হবে। তো এটা কিন্তু চলন গতি নয়, বাট এটা হচ্ছে চলন গতি নয়, আর এটা হচ্ছে চলন গতি। তো এরপর আমরা খেয়াল করি, চলন গতির পরে আমরা চলে যাব হচ্ছে যে পর্যাবৃত্ত গতি। তো আসলে পর্যাবৃত্ত গতি কাকে বলে? দেখো এখানে লেখা আছে যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তোমরা একটা বিষয় একটু খেয়াল করো, এখানে একটু উদাহরণ দেওয়া আছে যে পর্যাবৃত্ত গতি অনেক রকমের হতে পারে। এখানে পর্যাবৃত্ত গতি হচ্ছে আমাদের বৃত্তাকার, যেমন বৃত্তাকার আছে কি ফ্যানের পাখা, তেমন একটু সংজ্ঞাটার সাথে মিলিয়ে নাও ফ্যানের পাখার ঘূর্ণনটা, যে কোনো গতিশীল বস্তু, ফ্যান একটি গতিশীল বস্তু, যদি নির্দিষ্ট সময় পর পর যখন ফ্যান চলতে শুরু করে তখন সে গতিশীল বস্তু। তো সেই গতিশীল বস্তু, যে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে
একই দিক থেকে একইভাবে অতিক্রম করে। এই যে ফ্যানের পাখাটা দেখো, এখান থেকে সে ঘুরতে শুরু করলো, আবার নির্দিষ্ট সময় পর আবার এখানেই আসে, আবার একই দিক থেকে, সে কিন্তু বিপরীত দিকে ঘুরছে না, সে কিন্তু আবার একই দিক থেকে আবার ঘুরে আসছে, আবার একই দিক থেকে আবার ঘুরে আসছে। তো যেমন আমাদের যে হৃদস্পন্দন, আমাদের যে হার্টবিট, সেটাও মনে করো লাভ ডাব যে একটা কথা আছে, অর্থাৎ যে সংকোচন হয় প্রসারণ হয়, সংকোচন প্রসারণ এরকম যে হয়, ওটার গতিটাও হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবং আরও আছে দেখো উপবৃত্তাকার টাইপের যে আছে, সেটা হলো যে সূর্যকে ঘিরে হেলির যে ধূমকেতুগুলো আছে, যে হেলির যে ধূমকেতুগুলো আসে, তো সেই হেলির ধূমকেতু হচ্ছে আমার যে উপবৃত্তাকার হবে। আর সরলরৈখিক যদি হয়, যেমন একটা স্প্রিংয়ে মনে করো যে সামনে কিছু একটা ঝুলিয়ে দিয়ে মনে করো এটা কিছু দূর টেনে, আমি একটা স্প্রিং মনে করো, এই স্প্রিং এর সামনে একটা বস্তু আছে, বস্তুটাকে আমি কিছু দূর নিচে টেনে নিয়ে তারপর ছেড়ে দিলাম, তো স্প্রিং উপরে নিচে ওঠানামা করে, তো উপরে নিচে যে ওঠানামা করে এটাও হচ্ছে যে পর্যাবৃত্ত গতি। তো এরপরে আসো, তারপরে আমরা দেখবো হচ্ছে যে সরল স্পন্দন গতির। আসলে সরল স্পন্দন গতি আসলে কি, এখানে একটা লাইন আছে দেখো, যে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কিন্তু ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি। তো এখানের যে পর্যাবৃত্ত গতি আমরা পড়ে আসছি, এখানে সকল পর্যাবৃত্ত গতি কিন্তু আবার সরল স্পন্দন গতি না, বাট সরল স্পন্দন গতি কিন্তু আসলে পর্যাবৃত্ত গতি। তো যদি একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো যে সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়, ব্যাখ্যা করে। তোমাদের এই অনুধাবনমূলক প্রশ্নটি পড়তে হবে, এটি পরীক্ষায় আসতে পারে, 2 মার্কের জন্য পড়তে হবে। এরপরে আমরা যদি স্পন্দন গতি বা সরল স্পন্দন গতির সংজ্ঞাটা একটু যদি আমাদের জানতে হবে, সেক্ষেত্রে একটু খেয়াল করো যে আমাদের কি জানতে হবে। তো সেক্ষেত্রে দেখো যে কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু, এই কথাটা কিন্তু আগে বুঝতে হবে যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন হতে হবে, তার মানে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট দিকে এরকম একই দিক থেকে অতিক্রম করে। তো কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময়, এখন আসলে একটা পর্যায়কাল আবার কাকে বলে এই সংজ্ঞাটা আমরা জানবো একটু পরে। তো আগে দেখো, পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার পূর্বগতির বিপরীত দিকে গতিশীল থাকে, তাহলে একটি ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। আমরা যদি একটু ঘড়ির কাঁটার কথা চিন্তা করি, তো একটা জিনিস চিন্তা করে যে এই একটা ঘড়ি, দেখো খেয়াল করো সবাই, যে এই যদি একটা ঘড়ি হয়, আমরা ধরে নিলাম যে ঘড়ির কাঁটার উপরে হচ্ছে 12, ঘড়ির আবার এখানে থাকবে 3, এখানে 6, আর এখানে হচ্ছে 9। তো সেক্ষেত্রে আমরা ধরলাম যে ঘড়ির সেকেন্ডের কাঁটা, তো সেকেন্ডের কাঁটা ধরলাম আমরা যে সাপোজ ধরো যে 12 থেকে শুরু হবে, হ্যাঁ, সেকেন্ডের কাঁটা পুরো পথ ঘুরে যখন আবার 12 কাছে আসবে, তখন সে টোটাল তার সময় লাগবে হচ্ছে 1 মিনিট। তো এই যে ঘড়ির কাঁটা যে সেকেন্ডের কাঁটা টোটাল একবার পথ ঘুরে আসতে তার 1 মিনিট লাগে। এই 1 মিনিট সময়টাই হচ্ছে এই ঘড়ির কাঁটার পর্যায়কাল। তার মানে অর্থাৎ সে পুরো পথ, একটি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা বা বস্তু পুরো পথ মানে অতিক্রম করতে তার যে সময়টা লাগবে, সেটাকে বলা হয় পর্যায়কাল। এখন একটা কথা আসে, দেখো যে এই টোটাল যে পর্যায়কাল কত, 1 মিনিট। এই ঘড়ির যে সেকেন্ডের কাঁটা পুরো পথ ঘুরে আসতে সময় লাগে 1 মিনিট, তাই তার পর্যায়কাল হচ্ছে 1 মিনিট। এখন এই পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, অর্থাৎ দেখো এই সেকেন্ডের কাঁটা যখন 12 থেকে যাত্রা শুরু করে, যখন সে এখানে এই যে 12 থেকে 6 পর্যন্ত আসলো, এখানে সে উপর থেকে নিচের দিকে আসলো, এখানে তার সময় লাগলো 30 সেকেন্ড। তার মানে তার পর্যায়কালের অর্ধেক সময় কিন্তু এখানে চলে গেছে। আবার এই 6 থেকে আবার যাত্রা শুরু করে, আবার সে উপরের দিকে উঠতে থাকে এবং 12-র কাছে পৌঁছাতে আবার বাকি তার 30 সেকেন্ড সময় লাগে। তার মানে দেখো উপর থেকে সে নিচের দিকে আসতেছিল, তার মানে এটা একটা দিক, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসতেছে, আর বাকি 30 সেকেন্ড সময়টা সে নিচ থেকে উপরের দিকে উঠতেছে, তার মানে তার আগের দিকের থেকে এখন বিপরীত দিকে উঠতেছে। তার মানে এই যে সেকেন্ডের কাঁটাটি, তার পর্যায়কালের অর্ধেক সময় সে একদিকে আসতেছিল, পর্যায়কালের বাকি অর্ধেক সময় তা ওই আগের গতির বিপরীত দিক থেকে, মানে আগের পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে, তাই এই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। তাহলে তোমরা স্পন্দন গতির এই সরল স্পন্দন গতির সংজ্ঞাটা একটু লিখে নাও, যে কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিক এবং বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে গতিশীল থাকে, তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আমাদের এই যে যত প্রকার গতি আছে তোমার বইয়ের মধ্যে আমরা সবগুলো পড়ে ফেলছি। একটা হচ্ছে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আর পর্যায়বৃত্ত গতির পরে
এরপরে আসি আমরা সরল স্পন্দন গতি। তোমার এখানে বইয়ের মধ্যে সরল স্পন্দন গতির যে উদাহরণ দেওয়া আছে সেটা হচ্ছে দোলনায় দুলতে থাকা শিশু। দোলনায় দুলতে থাকা শিশুর পরে আছে ঘড়ির যে পেন্ডুলাম। আসলে আমাদের যে দোলক ঘড়ি থাকে, আমি যদি তোমাদের একটু এঁকে দেখাই যে দোলক ঘড়ি এরকম থাকে, তারপর আমাদের যে এরকম এই দোলক ঘড়িগুলো থাকে, এখানে এই যে একটা পেন্ডুলাম থাকে। তো এই পেন্ডুলামটা আসলে এরকম যে থাকে সরল দোলকের মতো, এদিকে কতক্ষণ যায় আবার এদিকে কতক্ষণ যায়। তো এটারও কিন্তু এই যে এদিক থেকে যখন এদিকে যায় আবার এদিকে যায়, প্রথম বাম দিকে গেল তারপর আবার ডান দিকে গেল, তো এটার গতিটাও হবে সরল স্পন্দন গতি। তো ঘড়ির পেন্ডুলামের গতি সরল স্পন্দন গতি। তো আবার সরল দোলক রয়েছে। সরল দোলক এরকম একটা সুতার সাহায্যে যদি কোনো একটা ভার ঝুলিয়ে দেওয়া হয়, তখন এটা কিছু দূর মনে করে এদিকে টেনে মনে করো আবার ছেড়ে দিলে এদিক থেকে সে আবার এদিকে চলে যায় আবার এদিকে আসে। তো সরল দোলক হচ্ছে এটাই, সরল দোলকের গতিটা জাস্ট হচ্ছে তোমার ঘড়ির পেন্ডুলামের মতো, এইটার গতিটাও হবে সরল স্পন্দন গতি। এবং এই সকল সরল স্পন্দন গতি কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে পড়বে। তো আসলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে সরল স্পন্দন গতি হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কিন্তু সরল স্পন্দন গতি নয়। তোমরা এই প্রশ্নটার ব্যাখ্যাটাও জানতে পারলে। তো আমাদের গতির যে প্রকারভেদ আছে আমাদের এই পর্যন্তই থাকবে। ভালো থাকবে সবাই।